করে মিস করব ট্রেন। আরে আমি পৌঁছে যাব ঠিক, রিল্যাক্স। নিশ্চয়ই বাবা। আরে আজ আমার মেয়ের এত বড় একটা ফাংশন, আমার মেয়ে পুরস্কার পেতে চলেছে। আমি দেরি করে কি করে পৌঁছতে পারি? আমি পৌঁছে যাব, আমি ঠিক সময়ের আগেই পৌঁছে যাব। আচ্ছা মা কোথায়? আচ্ছা শোনো, কেউ এসেছে, আমি স্টেশনে পৌঁছেই ফোন করছি, কেমন? আচ্ছা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাবা। এই সময় আবার কে এলো? হাই স্যার, মিস্টার পবন কুমার। হ্যাঁ স্যার আপনার নামে একটা পার্সেল আছে। পার্সেল? হ্যাঁ স্যার। কিন্তু আমি তো কিছু অর্ডার দিইনি। স্যার নামটা আপনার আর অ্যাড্রেসটাও এটাই স্যার। দেখি। স্যার সিগনেচার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জানি না কে কে পাঠিয়েছে এটা। এক মিনিট, এসব কি হচ্ছে? স্যার আপনি সিআইডি অফিসে অভিজিৎ না? আপনার বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, এ ব্যাপারে আপনি কি জানেন? স্যার এই লাশটা আসলে কার? আপনার বাড়ির বাইরে এই লাশ এলো কোথা থেকে? এক মিনিট। স্যার আপনি এই ব্যাপারে কি আগে থেকে কিছু জানতেন? আরে আপনারা পিছিয়ে যান, এটা ক্রাইম সিন। আপনারা আরে কি করছেন? স্যার পিছিয়ে যান উত্তরটা তো বলছি। দিন স্যার। দেখুন আপনাদের আমি সব বলবো, কিন্তু আপনারা কি করে জানলেন এখানে লাশ আছে? কি করে খবর পেলেন আপনারা? স্যার আমাদের কাছে একটা অজ্ঞাত কল এসেছিল, সে লোকেশন বলেছিল, বললো যে সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে একটা লাশ আছে। আননোন কল? হ্যাঁ স্যার। কিন্তু স্যার এই আসলে কে? স্যার কিছু প্লিজ তো আপনাদের বলুন আমি স্যার। সব বলবো, প্লিজ। হ্যালো এসপি স্যার। স্যার আমার বাড়ির বাইরে একটা লাশ পাওয়া গেছে। বস, ওই লোকটির মৃত্যু মাথায় আঘাতের কারণে হয়েছে। রক্ত অনেকটা বেরিয়েছে, কিন্তু লাশটা বেশি পুরনো নয়।
তার মানে ওর মৃত্যু কিছুক্ষণ আগেই হয়েছে। হ্যাঁ দা, সকাল 7টা থেকে 10টার মধ্যে। কিন্তু যে জায়গা থেকে লাশটা পাওয়া গেছে বস, ওখানে একটুও রক্ত পাওয়া যায়নি। মানে হচ্ছে মানে খুনটা হয়েছে অন্য কোনো জায়গায় আর লাশটা তোমার বাড়ির সামনে ছেড়ে দিয়ে যায়। ওকে কিছু জানতে পারলে? স্যার এর নাম পবন। এ একটা হাইফাই হোটেলের বারটেন্ডার ছিল। এর স্ত্রী এবং বাচ্চা নাগপুরে থাকে। ওরও আজকে ওখানেই যাবার কথা ছিল স্যার। ওর মেয়ে আজকে অ্যাওয়ার্ড পেত বেস্ট স্টুডেন্ট পারফরমেন্সের জন্য। এই খবরটা শুনে ওরা খুবই শকড। ওর স্ত্রী আর মেয়ে ও দুজনেই। মনে হচ্ছে এই খুনটা বদলা নেওয়ার জন্য করা হয়েছে। এই দাঁতের ব্যাপারটা কি? আমি জানি স্যার। এই পবনকে আমি খুব ভালো করে চিনি স্যার। এ আমার অনেক পুরনো বিশ্বাসী খোঁচর ছিল। কি? হ্যাঁ ভাই, এ আমাকে অনেক ইনফরমেশন দিত। এর জন্য আমি অনেক আসামিদের ধরতে পেরেছিলাম। স্যার তাহলে এই দাঁতটা? খেপানোর জন্য, উপহাস করার জন্য, এটা দেখানোর জন্য যে ওর মুখটা খোলা উচিত হয়নি। তার মানে এই কথা সত্যি যে এটা বদলা নেওয়ার জন্য করা হয়েছে। যাদেরকে পবন গ্রেপ্তার করিয়েছিল তাদের মধ্যে কেউ ওকে মেরে দিয়েছে। কিন্তু স্যার এই পবন যে অভিজিৎ স্যারের ইনফর্মার, এই কথাটা অন্যরা জানলো কিভাবে? হ্যাঁ, মানে সিআইডিতেও আমাদের ইনফর্মার কে আছে আমরা অন্যরা কেউ জানি না। তাহলে ওই খুনি কি করে জানলো যে পবন একজন ইনফর্মার? শুধু খুনি জানতে পারেনি স্যার, পুরো দেশ জানতে পেরে গেছে স্যার। এই দেখুন, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী পেশায় ওয়েটার পবন কুমার সিআইডির একটা খোঁচর ছিল। আজ সকালে পবন কুমারের লাশ সিআইডি অফিসার অভিজিতের বাড়ির সামনে থেকে পাওয়া যায়। ওনার হত্যার পেছনে তাদেরই হাত থাকার সম্ভাবনা, যাদেরকে ওনার সাহায্যেই সিআইডি গ্রেপ্তার করেছিল। এই খবরটা মিডিয়াতে পৌঁছলো কি করে? বাড়ির বাইরে যে রিপোর্টাররা ছিলেন ওনারাই বললেন যে আননোন কেউ ফোন করে এটা বলেছে। না স্যার, এই অচেনা লোক আর কেউ নয়, খুনি নিজেই। ও সমাজে আমাদের বদনাম করার জন্য এগুলো করেছে স্যার। সিআইডি কি এ ব্যাপারে খোঁজ নিতে আরে পারবে? ভাই বন্ধ করো, জানার জন্য দেখতে থাকুন। এসব কিছু আমার জন্যই হয়েছে। ওর সুরক্ষার দায়িত্ব আমার ছিল, আমার জন্যই ও মারা গিয়েছে। দেখো অভিজিৎ, যেটা হয়েছে সেটা তো আমরা বদলাতে পারবো না, কিন্তু একটা কথা তো পরিষ্কার, যে এটা করেছে না তাকে আমরা ছাড়বো না। অভিজিৎ, ওর সঙ্গে তোমার শেষবার কথা কবে হয়েছিল? মানে এটা তো নয় যে ও তোমাকে কোনো ইনফরমেশন দিতে চাইছিল আর সেই কারণে ওকে মারা হয়েছে। গত সপ্তাহে ওর সঙ্গে দেখা হয়েছিল, এরকম তো কোনো কথা হয়নি। অন্য কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। আচ্ছা, মারা যাওয়ার আগে পবন তোমাকে কিছু লোকের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল না? তোমার কি কিছু মনে আছে? স্যার, পুরো রেকর্ড আছে আমার কাছে। পবন 3 বছর ধরে আমার সঙ্গে কাজ করেছে, আর এই 3 বছরে আমি ওর সাহায্যে 5 অপরাধীকে ধরেছিলাম। তার মানে এমন কেউ আছে যে পবনের উপর বদলা নিতে চাইছিল আর অভিজিৎকে চ্যালেঞ্জ করছে ও? হ্যাঁ, হতে পারে। আর এটাও হতে পারে ওই 5 জনের মধ্যে কেউ একজন যে পবনকে খুন করেছে। এই সুনীল ইন্ডিয়াতে নেই স্যার, বাকি 4 জন এখানেই আছে। সুমিত, বিক্রম, তারা আর এই রমেশ। হ্যালো স্যার, আমার নাম অজয়। বলুন স্যার, আপনারা কি খাবেন? রমেশ, নামটা কবে বদলালি? স্যার ওদিকে গিয়ে কথা বলি প্লিজ। চল। ড্রাগসের কেসে জেল হয়েছিল না? জেল থেকে কবে বেরিয়েছিস? হ্যাঁ স্যার আমি দিব্যি খেয়ে বলছি স্যার, আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি। এখন আমি ওসব উল্টোপাল্টা কাজ করি না, সত্যি। আচ্ছা তাহলে তুমি ওকে মারলে কেন? ওকে? ওকে কাকে স্যার? আমি তো কাউকে মারিনি। পবনকে? ওই তোকে জেলে পাঠিয়েছিল না, তাই ওকে মেরে দিয়েছিস? না স্যার, আমি ওকে মারিনি। আমি তো কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি আর এমন কোনো কাজ করতে চাই না যাতে আমাকে আবার জেলে যেতে হয়। স্যার আমি অনেক কষ্ট করে চাকরি পেয়েছি। যদি বস আমার এই ক্রিমিনাল রেকর্ডের ব্যাপারে জানতে পেরে যায় না, তাহলে আমাকে চাকরি থেকে বার করে দেবে। প্লিজ স্যার। তাহলে তুমি একে মারোনি? না স্যার। আজ সকাল 7টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলি তুই? এখানেই স্যার, আমার আজ সকালের ডিউটি ছিল। সত্যি বলছিস? সত্যি স্যার, আপনি চাইলে স্টাফদের জিজ্ঞাসা করুন, আমি কাউকে মারিনি। আপনি ভুল লোককে সন্দেহ করছেন স্যার। ঠিক আছে,
তোর কথায় বিশ্বাস করছি, কিন্তু মনে রাখবি তোর উপরে আমাদের নজর থাকবে। সব কিছু ছিল আমার কাছে, বাড়ি, পরিবার, কেরিয়ার, একটা ভালো কাস্টম অফিসারের জবও ছিল। সব কিছু শেষ হয়ে গেল। শেষ হয়ে যায়নি, তুমি নিজেই নিজের হাতে সবকিছু শেষ করেছো। যদি তুমি তোমার চাকরির সুযোগ না নিয়ে স্মাগলারদের সাহায্য না করতে, তাহলে তোমার সাথে এইসব হতো না। কোনো শখ ছিল না আমার এসব করার, আর কিছু অপশন ছিল না আমার কাছে। বাবার শরীর ঠিক ছিল না, টাকার দরকারও ছিল, আর সেই সময় আমি এই অফারটা পেলাম, তো আমি কি করতাম? আপনি প্লিজ বসে যান। কিন্তু দেখুন না, বাবার অসুখ নয়, আমার দুশ্চিন্তাই বাবার প্রাণ নিয়ে নিল। ফ্যামিলির লোকেরাও আমাকে দোষী বানিয়ে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। আর কিচ্ছু বেঁচে নেই, না তো আমার নিজের কেউ আছে, না তো আমার কাছে কোনো টাকা আছে। তো আমি কি করে আপনার ইনফরমারকে মারতে পারি? আর এমনিতেও আমি আগে থাকতেই আমার একটা দোষের শাস্তি পাচ্ছি, আর অন্য কোনো দোষ করতে চাই না আমি। দেখুন, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমার এটায় কোনো হাত নেই। পবনের খুন তুমি করিয়েছো না? এখন তুমি নিজে বলবে না আমরা বলাবো? কে পবন যে খবর দেয়? আমি তো তোমাদেরকে খুব চালাক মনে করতাম। দেখতে পাচ্ছ তো আমার অবস্থা, আমি এখানে জেলে আছি, তবুও আমায় জিজ্ঞাসা করছো? এই টুপি তুমি অন্য কাউকে পরাবে, বুঝেছো? তোমার অবৈধ কার্যকলাপে তুমি যত টাকা কামিয়েছো তাই দিয়ে জেলের বাইরে তুমি কি কি করতে পারো আমরা সব জানি। বল, পবনের সুপারি কাকে দিয়েছিলি? কে কথা বলছো তুমি? মনে হচ্ছে আজকাল সিনেমাটা একটু বেশি দেখো। আমার অবস্থা দেখছো তো এখানে, না আমার কাছে ফোন আছে, না আমার সাথে কেউ দেখা করতে আসে। তাহলে কি করে আমি কারোর সুপারি দেব? আমায় সম্মান দেওয়ার জন্যে ধন্যবাদ। তোমাদের কি মনে যে আমি এত বড় গ্যাংস্টার যে ভেতরে বসে বসেই বাইরে যে কাউকে মারতে পারি? তাহলে তার জন্যও থ্যাংক ইউ। তোমার এগুলো মজা মনে হচ্ছে, হ্যাঁ? এতে তোমার হাত আছে কি না সেটা তো আমরা জেনেই যাব, কিন্তু এতে যদি তোমার হাত থাকে তাহলে এখন এই যে তোমার অবস্থা আছে না, এর থেকেও খারাপ অবস্থা করে দেবো তোমার। দেখো, ওই পবন মালটাকে কিন্তু আমি মারাইনি, কিন্তু হ্যাঁ, যে কেউ এই কাজটা করুক, কাজটা ভালো হয়েছে। আর ও এখানেই থামবে না, এক এক করে সবাইকে মারবে, আর তুমি দেখতেই থাকবে। হ্যালো, আরে বাবু, আমি বুঝতে পেরেছি তুমি পবনের খবর শুনে ভয় পেয়েছো। তুমি চিন্তা একদম করো না। আরে খবরের লোকেরা বাড়ি চড়িয়ে বলে, আর তাছাড়াও আমার ব্যাপারে শুধু দুজনেই জানে, তুমি আর অভিজিৎ স্যার। তৃতীয় আর কেউ জানেই না যে আমি অভিজিৎ স্যারের খোঁচট। আমি দেখা করবো তো ওনার সাথে কাল। হ্যাঁ, আর একটা নতুন খবরও পেয়েছি। আরে তুমি একটুও চিন্তা করো না, আমি তাড়াতাড়ি দেখা করছি তোমার সাথে, ঠিক আছে? ওকে, বাই। কে কে ওখানে?
অভিজিতের আর একজন ইনফরমারের মৃত্যু হয়ে গেছে। আসলে ইনি কে যিনি এক এক করে সিআইডি অফিসার অভিজিতের সব ইনফরমারকে মারছেন? আসলে এর পেছনের রহস্যটা কি? স্যার 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 আর একটা প্রশ্ন স্যার 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 আমরা জানতে পেরেছি এও আপনার ইনফরমার ছিল। স্যার একের পর এক খোঁচর খুন হয়ে যাচ্ছে, এই ইনফরমেশনটা লিক কোথা থেকে হলো স্যার? স্যার আপনি কি কোনো প্রমাণ পেয়েছেন এই ব্যাপারে? স্যার আর কত লোকের প্রাণ যাবে স্যার? স্যার সিআইডি কি করছেটা কি? গলা টিপে মারা হয়েছে একে। ওনার নতুন বিয়ে হয়েছিল স্যার। ওর অসহায় বউকে কিছু বলবেন আপনি? তাহলে আপনি হলেন সেই অভিজিৎ, আমার অজিতের অভিজিৎ স্যার। কত ভরসা করতো আপনার উপর, আর আপনি আপনি ওকে ব্যবহার করেছেন, ওকে ধোঁকা দিয়েছেন। আপনি ওকে রক্ষা করবেন তার ভরসা দিয়েছিলেন না? কি হলো সেই ভরসা? কত টাকায় বেচেছেন ওকে? বলুন, জবাব দিন। কত টাকা পেয়েছেন আপনি নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব বেচার জন্য? বলুন। ম্যাম প্লিজ শান্ত হন। আপনি কি জানেন আপনি কার ব্যাপারে বলছেন? মেরেছেন আমার অজিতকে, খুনি। প্লিজ ম্যাম শান্ত হন, শান্ত হন আপনি। শোনো, ওনাকে ওদিকে নিয়ে যাও। ম্যাম প্লিজ শান্ত হন, নিয়ে যাও ওনাকে। আপনি মেরেছেন, আপনি খুনি একজন। তো এ হলো ইনফরমার অজিতের ওয়াইফ, যার কান্না চিৎকার করে সিআইডি অফিসার অভিজিতের কাছে প্রশ্ন করছে। কি এটা? হ্যাঁ, এখানে কোনো মজা হচ্ছে? ক্রাইম সিন এটা। আপনারা এখান থেকে যান আর আমাদের কাজ করতে দিন। বাইরে যান। পুরবি, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার ওরা ঠিকই বলছে, আমার জন্যই দুজন মারা গেল। এটা তুমি কি বলছো অভিজিৎ? তুমি কিচ্ছু করোনি। কি করেছো তুমি? স্যার আমি তো কিছুই করতে পারলাম না। এরা দুজনে আমার ইনফরমার ছিল, তাই সুরক্ষার দায়িত্ব আমার ছিল, কিন্তু আমি ফেল করলাম স্যার। জানি না কেউ কিভাবে এদের ব্যাপারে জানতে পারলো। এটাই তো জানতে হবে অভিজিৎ। এই যে দুজনের মৃত্যু হয়েছে, এরা দুজনে তোমার ইনফরমার ছিল, আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। কোথা থেকে তো এই ইনফরমেশনটা লিক হয়েছে? হ্যাঁ, কিন্তু কোথা থেকে? এরা দুজন একে অপরকে চিনতও না স্যার। এদের ব্যাপারে যদি কেউ জানতো সেটা হচ্ছে আমি ছাড়া আর কেউ জানতো না এদের ব্যাপারে। হ্যাঁ, এরপরে খুনি জানতে পেরে গেছে। কিন্তু খুনি জানতে পারলো কিভাবে? অভিজিৎ একজন আরেকজনকে চিনতো না, তারপরেও ওদের দুজনের সম্পর্ক ছিল শুধুমাত্র তোমার সাথে, শুধু তোমার সাথে। তাহলে খুনিকে এদের ইনফরমেশন তুমি ছাড়া আর কে দিতে পারে? স্যার আপনার কি মনে না না হচ্ছে? না অভিজিৎ, আমি এটা বলতে চাইছি না। তুমি ভেবেচিন্তে বলো, তুমি এদের সমস্ত ইনফরমেশন মানে এই খোঁচরদের কোথায় রেখেছিলে? বাড়িতে, কম্পিউটারে, নিজের ফোনে, অফিসে, কোথাও তো রেখেছিলে। স্যার আমি ওগুলো খুব সাবধানে রেখেছিলাম। ওগুলো আমার পার্সোনাল ল্যাপটপে আছে, আমার বাড়িতে আছে, কেউ অ্যাক্সেস করতে পারবে না স্যার। তাহলে অভিজিৎ, আমাদের তোমার বাড়িতে যেতেই হবে, এটা তো জানতেই হবে এই লিকটা কোথা থেকে হয়েছিল এই সমস্ত ইনফরমেশনের। স্যার মনে হচ্ছে তোমার অনুপস্থিতিতে কেউ তো এখানে এসেছিল আর তোমার ল্যাপটপ থেকে ডেটা চুরি করে নিয়েছে। আর আজকাল এই পাসওয়ার্ড ক্র্যাক করতে কত সময় লাগে? আরে ভাই, পাসওয়ার্ডের তো ব্যাপারে নেই, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই ফেস রিকগনিশন ডিভাইস। আমি ছাড়াই ল্যাপটপ কেউ খুলতেই পারবে না। কিন্তু স্যার কম্পিউটার থেকে ডেটা চুরি করার জন্য এখানে আসার কি দরকার? কম্পিউটারটাকে তো হ্যাকও করা যেতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু এই ল্যাপটপ থেকে নয়, কারণ এতে ইন্টারনেট কানেকশনই নেই। তাহলে এখান থেকে ইনফরমেশন বাইরে গেল কি করে? স্যার চেক করা যাক। স্যার আপনার কম্পিউটারকে রিমোট অ্যাক্সেস করা হয়েছে। কিন্তু কিভাবে? এতে তো ইন্টারনেট কানেকশনই নেই, কিভাবে? স্যার এটা দেখুন, এই ফাইলটা 2 সপ্তাহ আগে খোলা হয়েছিল। ডেটটা দেখুন। কিন্তু এই ডেটে তো আমি মুম্বাইতে ছিলামই না, বাইরে ছিলাম। এটা কি করে হতে পারে? হতে পারে স্যার। স্যার আপনি কোনো নতুন সফটওয়্যার কপি বা ইনস্টল করেছেন এই 2-3 সপ্তাহ আগে? সেটার কোনো প্রয়োজন নেই পুরবি, তুমি জানো এই ল্যাপটপে আমি কেস রিলেটেড ইনফরমেশনই রেখেছি, আর কিছু রাখার প্রয়োজনই নেই।
হ্যাঁ, মাঝে মধ্যে পেন ড্রাইভ ইউজ করি কিছু ডেটা বা ইনফরমেশন নেওয়ার জন্য। স্যার পেন ড্রাইভ? হ্যাঁ। স্যার ওই পেন ড্রাইভ দেখাবেন আপনি? স্যার? হ্যাঁ। স্যার স্যার জানতে পেরে গেছি আসলে কি হয়েছিলটা কি। কি হয়েছিল? স্যার এই সব কিছু এই পেন ড্রাইভটার জন্য হয়েছে। এই পেন ড্রাইভের জন্য? হ্যাঁ স্যার। স্যার এটা পেন ড্রাইভ নয়, একটা স্মার্ট ডিভাইস। এই দেখুন স্যার, আপনি বলেছিলেন আপনার ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল না, কিন্তু যখনই আপনি এই পেন ড্রাইভ আপনার ল্যাপটপের সাথে লাগালেন, আপনার ল্যাপটপ একটা অচেনা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল, যেরকম ওয়াইফাই ডঙ্গেল হয়। আর তারপরে স্যার এটা একটা প্রক্সি নেটওয়ার্ক। এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু এই নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা অন্য ব্যক্তিকে আপনার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে দেবে। যেমন ধরুন কেউ আপনার কম্পিউটার রিপেয়ার করবে, আপনার কম্পিউটার ধরুন খারাপ, তো সে আপনার কম্পিউটার না ধরে দূর থেকে রিমোট দিয়ে আপনার কম্পিউটার অ্যাক্সেস করে ঠিক করতে পারবে। এক্স্যাক্টলি স্যার, কেউ একজন এই পেন ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ল্যাপটপ অ্যাক্সেস করেছে আর ইনফরমারদের ফাইল চুরি করে নিয়েছে। তার মানে সবটাই প্ল্যান ছিল। খুনি পেন ড্রাইভ তোমার আশেপাশে কোথাও প্ল্যান্ট করেছিল। তোমার কিছু মনে আছে যে এই পেন ড্রাইভ তুমি কোথায় পেয়েছিলে? আরে এটা তো আমি অনলাইনে কিনেছিলাম, একটা ভালো সস্তা অফার ছিল, আমার মেলে এসেছিল। এক মিনিট, এই মেলটা এসেছিল। স্যার এটা তো কোনো শপিং ওয়েবসাইট। হ্যাঁ, খুব ভালো এস্টাবলিশ ওয়েবসাইট, ডিসকাউন্ট দিচ্ছিল তাই আমি 2-3টে পেন ড্রাইভ কিনে নিই। স্যার এই ওয়েবসাইটটা তো কপি, কিছু কিছু কোড আলাদা আছে, কেউ যদি একবার দেখে তো বুঝতে পারবে না। স্যার এইসব ওয়েবসাইট থেকেই হ্যাকাররা অন্যদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। স্যার অনেক কম্পিউটার এক্সপার্টেরা এইরকম সাইবার ক্রাইমের সাথে যুক্ত। তার মানে আমার যে মেলটা আসে তাতে আমি সেই লিঙ্কে ক্লিক করি আর তখন আমি নকল ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ স্যার। এইভাবেই এই পেন ড্রাইভ প্ল্যান্ট করা হয়েছিল। এই ব্যাপারটা যতটা সহজ মনে করছো ততটা নয়, অনেক জটিল ব্যাপার এটা। অভিজিৎ, তোমার কম্পিউটার থেকে এটা যেই করছে না, ও ইনফরমারের পুরো ডিটেলসটাই বের করে নিতে পারে আর তাদের সাথে ও অনেক কিছুই করতে পারে। খুব বড় ভুল করেছি আমি, জানি না এর পরের শিকার কে হতে পারে। হ্যাঁ রবি। হাই স্যার, এই নিন ডিটেলস। খবর কি একদম পাকা? পাকা খবর স্যার, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না স্যার। স্যার খুব ডেঞ্জারাস লোক ওরা। সেটা আমি দেখে নিচ্ছি, তুমি এটা রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ যাও, স্যার। সাবধানে যাও। বাই স্যার। স্যার কাল রাত্রিরে ড্রাগের একটা বড় ডিল হতে চলেছে, আর এই দুটো নতুন মুখ সামনে এসেছে স্যার। ঠিক আছে, তুমি যাও, পরে আমি দেখা করছি। ঠিক আছে স্যার। রবি আর কুনাল, স্যার এই দুজনের সাহায্যে আমি অনেক বড় বড় কেস সলভ করেছি। এমন কেস যার মধ্যে অনেক বড় বড় লোক জড়িত আছে। তাহলে অভিজিৎ, আমাদের যে কোনো ভাবে ওদের কাছে পৌঁছতে হবে এর আগে খুনি ওদের কাছে পৌঁছে যাক। পুনাম। হাই কুনাল, কোথায় ছিলে তুমি? কত ফোন করেছি তোমাকে, এসএমএসও করেছি, একটাও রিপ্লাই দাওনি তুমি। আমি বাইরে গেছিলাম কাজে, আর তুমি তো জানো আমি যখন কাজের জন্য বাইরে যাই ফোন ইউজ করি না। তুমি আর তোমার কাজ, জানি না কি কাজ করো তুমি, এক সপ্তাহ নিখোঁজ থাকো। আচ্ছা এসব ছাড়ো না, এখন তো এসে গেছি, চলো একটু ভালো কথা বলি। আচ্ছা এটা বলো, কি অর্ডার করবো তোমার জন্য? অভিজিৎ স্যার, আমি এক সেকেন্ড আসছি। এক্সকিউজ মি। ইয়েস। আমি একটু কাগজটা দেখতে পারি? ও শিওর। আরও একটা খোঁচরের হত্যা। সূত্র অনুযায়ী মৃত ব্যক্তি অজিত বাবু সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবুর ব্যক্তিগত খোঁচর ছিল। এক সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে পবন নামে আরও এক খোঁচরের হত্যা হয়েছে। ইন্সপেক্টর অভিজিতের ওপর নিজের খোঁচরদের ও ইনফরমেশন লিক করার অভিযোগ আনা হচ্ছে। ইন্সপেক্টর অভিজিতের অন্যান্য খোঁচরদেরও প্রাণ বিপদে বলে হচ্ছে। হে ভগবান, এটা হতে পারে না। কি কি হতে পারে না? এই খবর। আই নো,
কত খারাপ বিষয় না, যারা নিজেদের প্রাণ বিপন্ন করে আমাদের জন্য কাজ করে তাদেরই প্রাণ নিয়ে ব্যবসা। ইন্সপেক্টর অভিজিৎ, এটা কি করে করতে পারেন? কুনাল, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? কুনাল, আর ইউ ওকে? আচ্ছা শোনো, আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? এখনই তো এলে, এক্ষুনি কোথায় আমি যাবে? তোমাকে সব বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবো। অটো, আমাকে মেরো না, ছেড়ে দাও স্যার। কুনাল, আমি অভিজিৎ। অভিজিৎ স্যার, স্যার ভালো হচ্ছে আপনি এসে গেছেন। স্যার ও আমাকে মেরে দেবে, স্যার ও আমাকে মেরে দেবে। দেখো, শান্ত হও, এখানে কেউ নেই, বুঝেছো? আমরা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না, ঘাবড়িও না। কুনাল, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। ওখানে তোমার কাছে কেউ পৌঁছতে পারবে না। স্যার, রবির ফোনের লোকেশন এখানটাই দেখাচ্ছিল। এখানেই তো থাকা উচিত, কিন্তু দেখতে তো পাচ্ছি না। রবি, রবি, হ্যালো। রবি, রবি, কোথায় তুমি? কোথায় পালাচ্ছ? আমার উপর ভরসা নেই তোমার? আপনি কি ভেবেছিলেন আপনি আমায় খুঁজে পাবেন? এত সোজা নয় স্যার। তুমি যা ভাবছো তা সত্যি নয়। তোমায় কেউ মেরে ফেলতে পারে, কিন্তু সেটা আমি নয়। আমি তোমায় বাঁচানোর চেষ্টা করছি। শোনো, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। সেখানে তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পেরেছো? রবি, রবি, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমাদেরকে বিশ্বাস করো। ভরসা? ওই দুটো লোকও তো আপনাদের ওপর ভরসাই করেছিল, কিন্তু ওরা কি পেল? মৃত্যু। দেখুন স্যার, আমার কাছে আমার জীবন খুব দামি। আমার পেছনে আমার পরিবার আছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার জীবনটা ছেড়ে দিন স্যার, আমি মরতে চাই না। প্লিজ আমায় যেতে দিন স্যার, আমাকে খোঁজা বন্ধ করুন। রবি, রবি, তুমি আগে আমার কথাটা শোনো। না স্যার, আমি বললাম তো না, আগেই আপনার ওপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। একবার ভুল করেছি, বারবার করব না। আমি জানতাম না যে আপনি বিক্রি হয়ে গেছেন স্যার। আমাকে প্লিজ খোঁজা বন্ধ করুন স্যার। রবি, কোথায় তুমি? তোমায় কেউ মেরে ফেলতে পারে, এটা বুঝো। বাই স্যার। রবি, রবি, এ বিশ্বাস করবে না, কিছুতেই করবে না। যে কোনো ভাবেই আমাদের ওকে খুঁজে বের করতে হবে। 4 জনের মধ্যে 3 জন ইনফর্মার সেফ হাউসে পৌঁছে গেছে। শুধু এই রবি বাইরে আছে, তাই না? স্যার, এই দুজনের টিপস অনুযায়ী যারা গ্রেপ্তার হয়েছে তাদের লিস্ট চলে এসেছে। এদের মধ্যে এমন কেউ আছে আইটি কম্পিউটার এক্সপার্ট? না স্যার, এরকম তো কেউ নেই, কিন্তু এই বিক্রম। ওর সঙ্গে তো আমরা জেলে দেখা করেছিলাম। কেন, কি হয়েছে? স্যার, প্রতি সপ্তাহে স্ত্রী একে জেলে ফোন করে, আর গত শুক্রবারেও স্ত্রী একে জেলে ফোন করেছিল। কিন্তু রবি, এর থেকে কি প্রুফ হয়? স্যার, আমি আর ফেরি স্যার জানতে পেরেছি যে ফ্রাইডেতে ওনার ওয়াইফ হসপিটালে ছিল, কিন্তু ও কাউকে ফোন করেনি। ফ্যান্টাস্টিক, অসাধারণ কাজ করেছো তোমরা দুজনে। এবার ঠিক জানতে পারবো, যদি বিক্রমকে ওর স্ত্রী ফোন না করে থাকে, তাহলে কে ফোনটা করেছে, আর সেটা বলবে এই বিক্রমই।
আমরা সব জানি ওই শুক্রবারে তোমার বউ হসপিটালে অ্যাডমিট ছিল, ও তোমাকে ফোন করেনি। ওই দিন ওর নাম করে যে কল এসেছিল তোমার কাছে, ওই ফোনটা কে করেছিল তোমাকে? আমি বলেছি না তোমাকে আগেই যে আমি কিচ্ছু করিনি? তাহলে কেন বারবার চলে আসো আমার আর তোমার সময় খারাপ করার জন্য? সময় আমরা নয়, তুমি নষ্ট করছো আমাদের, আর এটা আমরা কিছুতেই সহ্য করবো না। ঠিকঠাক বলো, কি জানো এই খুনের ব্যাপারে? হ্যাঁ বলো, না হলে আমার মাথা যদি খারাপ হয়ে যায় না। দেখ, চুপচাপ ওখানে বস। এখন পর্যন্ত তুই জেলে আছিস, খাওয়া দাওয়া করছিস, ঘুরে বেড়াচ্ছিস। যদি এখনো সত্যিটা না বলিস তাহলে এখান থেকে সোজা কালকুটরিতে যাবি। কালকুটরি বুঝতে পারছিস তো? অন্য জিনিস তো বাদই দে, আলো তুই দেখতে পাবি না। আজকেই তোর শেষ সুযোগ। সত্যিটা বল, না হলে আমি তোকে কালকুটরিতে পাঠানোর ব্যবস্থা করব। ফোন, একটা ফোন এসেছিল। আমি জানি না ওই লোকটাকে। ও তো আমায় ফোনে একটা ডিলের কথা বলেছিল। কি রকম ডিল? এই ডিলটা এটাই ছিল, আমাকে যে জেলে পাঠিয়েছে, যে আমায় ফাঁসিয়েছিল, ও বলেছিল যে আমি যদি ওকে 3 কোটি টাকা দিই তাহলে ওকে মেরে দেবে। তা তুমি কি বলেছিলে? স্যার সত্যি বলবো, আমি তোর কথাতে বিশ্বাসই করিনি। আমার মনে হয়েছিল কেউ আমার সাথে মজা করছে, তাই আমি ওকে না বলে দিয়েছিলাম। তারপরও আমি বললো যে আরো কিছু লোক আছে যারা ওর ওপর বদলা নিতে চায়, ওরা ওকে মারার জন্য যত ইচ্ছে টাকা দেবে। আরও এটাও বলেছিল আমাকে যাতে আমি নিউজে দেখেনি যে ও সত্যি বলছে। তারপর আমি নিউজ শুনলাম যখন। কিন্তু স্যার, আমি একটা কথা বলছি, আমি ওর নাম জানি না, আর কখনো ফোনও আসেনি ওর। আমি যা কিছু জানতাম সব আপনাদের বলে দিলাম। সত্যি বলছি স্যার, সত্যি। ঠিক আছে। তার মানে ও আরো অনেক লোকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে, অনেক বড় গেম খেলেছে। অপরাধীদের থেকে টাকা কামানোর ব্যবসা খুলে বসেছে। স্যার, আপনার বাকি খোঁচরদেরও প্রাণ সংশয়ের ভয় রয়েছে। আমরা খুনির ব্যাপারে কিচ্ছু জানি না। 3 কোটি, ওর চাহিদা অনেক বড়, আর এর জন্য যাকে তাকে ফোন করবে না, এমন কাউকে করবেও যে ওর চাহিদাটা পূরণ করতে পারে। ঠিক বলেছ তায়া। খোঁজ নিয়ে দেখি আমাদের লিস্টে কতজন আছে যে 3 কোটি টাকা। সপ্তাহে ওর ফোন এসেছিল, কুণালের জন্যই ও জেলে গিয়েছিল। আরে 3 কোটি টাকাও দিতে পারবে। নিজের বদলাটা পূরণ হওয়ার অপেক্ষা করছো কি? কুণালের সুপারি দিয়েছিস খুনিকে? হ্যাঁ, এখন ওর মৃত্যুর খবরের জন্য ওয়েট করছিস? এসব কি কথা বলছেন আপনারা? আমি কোনো কুণালকে চিনি না, না আমি কাউকে কারোর সুপারি দিয়েছি। তাহলে গত সপ্তাহে ফোন তোর কাকা করেছিল? হ্যাঁ এসেছিল তো। না, তোমার কাকা তো এই পৃথিবীতে নেই। তাহলে কোথা থেকে কল এসেছিল? স্বর্গ থেকে না নরক থেকে? এই শোনো, তুমি এখন ফেঁসে গেছো। তোমার জন্য ভালো এটাই হবে সব সত্যি সত্যি বলে দাও। আচ্ছা যাও তাহলে, আগে আমার লয়ারকে ডেকে আনো। ওনার আসার আগে না আমি কিচ্ছু বলবো না। আমাকে যা কিছু জিজ্ঞেস করবে ওনার আসার পরে করো। যাও ডেকে আনো আগে ওনাকে। ঠিক আছে, যদি তুই এই অপশন দিস তাহলে আমরা এটাই করব। কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আমরা তোকে তো বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বললি উকিল ডাকতে। এবার তোমার সাথে কি হবে কেউ জানতেও পারবে না, তোমার উকিলও না। এটা 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 আপনারা ভুল করছেন। সিআইডি এটা করতে পারে না। ঠিকই বলেছিস যে সিআইডি এটা করতে পারে না, সিআইডি কোনো ভুল করেই না। আমরা তো সবাইকে এটাই বলবো যে তুই আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিলি, আর আমরা নিজে বাঁচার জন্য তোমাকে গুলি করে না দিয়েছি। স্যার প্লিজ এটা করবেন না। শান্ত, পঙ্কজ স্যার, কোনো ফাঁকা জায়গায় গাড়িটাকে দাঁড় করাও। ওকে স্যার। চল বাইরে বেরো। না স্যার প্লিজ আমাকে মারবেন না স্যার। আরে চল চল, পালা পালা পালা। না স্যার প্লিজ প্লিজ স্যার পালা পালা। না স্যার প্লিজ প্লিজ স্যার পালা। প্লিজ স্যার স্যার প্লিজ আরে পালা। স্যার 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 আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার, আপনারা ঠিকই বলছেন।
আমার কাছে খুনির ফোন এসেছিল স্যার। কুণালকে মারার সুপারি আমিই দিয়েছিলাম স্যার। হ্যালো শেখর, হ্যাঁ কে? শেখর আমি কে সেটা জানার তোর কোনো দরকার নেই। তুই শুধু এটুকু জেনে রাখ যে তুই যার জন্য জেলে গেছিস আমি তাকে চিনি, আর ওকে আমি প্রাণে মেরেও দিতে পারি, কিন্তু তার জন্য আমার টাকা চাই। কত টাকা চাই তোর? পুরো 3 কোটি। ঠিক আছে, অর্ধেক টাকা তোর আমি অ্যাকাউন্টে ফেলে দিচ্ছি, আর বাকি অর্ধেক টাকা কাজ শেষ হবার পর। কিন্তু হ্যাঁ, বেশি চালাকি করবি না, না হলে তুই জানিস তো আমি কে। শেখর, আমি এক কথার মানুষ, তোমার কাজ ধরে নাও হয়ে গেছে। চল রাখছি এবার। এই শোন, এটা রাখ, কাউকে বলবি না। স্যার স্যার আমি আমার স্ত্রীর সাহায্যে ওর অ্যাকাউন্টে অর্ধেক টাকা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, আর অর্ধেক টাকা কাজ শেষ হওয়ার পর বলেছিলাম আমি দেবো, কিন্তু এখনো পর্যন্ত কুণালের কিচ্ছু হয়নি স্যার। মানে কুণালের বিপদ রয়েছে। স্যার স্যার একটা প্রশ্ন স্যার। স্যার স্যার প্লিজ বলুন স্যার, এই কেসে কি কোনো প্রকার প্রোগ্রেস হলো? বলুন স্যার প্লিজ। স্যার সিআইডির উপর একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে, পুরো দেশ জানতে চায় স্যার। ইনভেস্টিগেশন চলছে, সবকিছুই জানতে পারবেন। এক্সকিউজ মি, এক সেকেন্ড। কি হলো? স্যার, হ্যাঁ স্যার, স্যার একটা খুব খারাপ খবর আছে স্যার। কি? স্যার আমাদের সেফ হাউসে ওই কুণাল ছিল না স্যার, ও পালিয়ে গেছে স্যার। হোয়াট? কিভাবে ও পালালো? তুমি জানো যে ওর জীবন বিপন্ন? স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্যার ওকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোথাও পাচ্ছি না। ওকে আই ডোন্ট কেয়ার, খোঁজো যে করেই হোক, খুনি ওর কাছে পৌঁছানোর আগেই ওকে খুঁজে বের করো। স্যার ইয়েস, নাও দিস ইজ দি ব্রেকিং নিউজ। একের পর এক সিআইডি ইনফরমার হত্যার রহস্য উন্মোচনে সিআইডি অপারগ ছিল, আর এইমাত্র আমরা খবর পেলাম যে কুণাল নামে সিআইডির আরেকজন খোঁচর, যার সুরক্ষার দায়িত্ব সিআইডি নিয়েছিল, সে নিখোঁজ। সিআইডি কুণালকে যে সুরক্ষিত স্থানে রেখেছিল সেখান থেকে কুণাল পালিয়ে যায়। সিআইডি গিয়ে কুণালের কাছে পৌঁছতে এবং তাকে বাঁচাতে সফল হবে। কে তুমি? তোর গেম ওভার। রবি তুমি? কুণালের পালিয়ে যাওয়ার খবর আমরা ইচ্ছে করেই মিডিয়াতে দিয়ে দিই। আমরা জানতাম খুনি যখন ওর সুপারি নিয়েছে, ওকে মারার জন্য অবশ্যই আসবে। আর সেটাই হচ্ছে, মিডিয়া খবর ছড়িয়ে দিয়েছে, আর সেটা শুনতে শুনতে তুমি এখানে চলে এসেছো। তুমি এখানে নিজে আসোনি, তোমাকে আনা হয়েছে। আমরা জানতাম তোমার কাছে ইনফরমারদের লিস্ট আছে, আর ওখানে কুণালেরও নাম ছিল। আর কম্পিউটারের ব্যাপারে তুমি তো অনেক জানোই। তুমি কুণালের নাম্বার ট্র্যাক করলে আর এখানে চলে এলে। রবি তুমি এটা কেন করলে? তোমার উপরে আমি ভরসা করেছিলাম। ওরা তোমার কি ক্ষতি করেছিল? কেন মারলে ওদের? আপনার ইনফরমার পবনের জন্য। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল। ওরই জন্য আমার প্রেমিকা তারা গ্রেফতার হয়। আমি ওর থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন এটা জানতাম না যে তারার ইনফরমেশন কে লিক করেছে। আমি যেমন তেমন করে ওদের কাছে পৌঁছতে চাইছিলাম, আর তারপর কি, আমি
আমি একটা প্ল্যান করলাম। আমি যদি আপনার সাথে জয়েন করি তাহলে ওই খোঁচরগুলোর কাছে আমি পৌঁছতে পারবো। আমি আপনার সাথে দেখা করলাম, আপনার জন্য কাজ করতে শুরু করলাম, আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে লাগলাম যাতে আপনি আমাকে বিশ্বাস করেন। নিজের সেফটির বাহানা করে আপনার থেকে ওই ইনফরমারদের সম্বন্ধে জানতে শুরু করলাম। আমি যেমন করে হোক ওই লিস্টটা পেতে চাইছিলাম যেখানে ওই ইনফরমারদের ব্যাপারে পুরো ইনফরমেশন ছিল। তারপর ওই অনলাইন অফার, ওই পেন ড্রাইভ, পবনের মৃত্যু, আর আমি আমার বদলা পুরো করলাম স্যার, পুরো করলাম আমার বদলা। পবনের পর তুমি অজিতকে কেন মেরেছো? আর শেখরের থেকে টাকা নিয়ে তুমি কুণালকে কেন মারতে চাইছিলে? টাকার জন্য। পবনকে খোঁজার সময় আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমার মতো অনেক লোক আছে যারা এই খোঁচরগুলো থেকে বদলা নিতে চায় এবং যা খুশি করতে পারে। ব্যাস, আর কি। আমি ওরকম ক্রিমিনালদের সাথে যোগাযোগ করলাম, ইনফরমেশন বের করা শুরু করলাম। এটার জন্য আমি অনেক টাকাও পেতাম। আর এটাতে খারাপ কি আছে স্যার? ভালো কি খারাপ সেটা তো তুমি জানতেই পারবে যখন জেলে যাবে। রবি, তুমি টাকা ইনকাম করেছো আর আমি ভরসা অর্জন করেছি। আমার ভরসা তো কাজে এলো, কিন্তু তোমার এই টাকার তোমার কোনো কাজে লাগবে না। চলন্ত গাড়িতে ঘুমানো ভালো কথা নয়। হ্যাঁ বিনীত। লীলা হেল্প মি, লীলা, লীলা হেল্প মি। কি হয়েছে বিনীত? তুমি এত টেনশনে কেন? লীলা, এরা আমাকে মেরে ফেলবে। লীলা, কে মেরে ফেলবে বিনীত? তুমি কার কথা বলছো? লীলা, আই থিঙ্ক আমি জীবনে আর কখনো তোমার সাথে দেখা করতে পারবো না। লীলা, বিনীত, বাজে বকা বন্ধ করো। কোথায় তুমি? তোমার এক্সাক্ট লোকেশন বলো। আমি বাস স্ট্যান্ড রোডে আছি, পুরনো পোস্ট অফিসের কাছে। বিনীত, একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি ট্যাক্সি নিয়ে এক্ষুনি তোমাকে ওখানে নিতে যাচ্ছি। হ্যালো লীলা। হ্যালো বিনীত, তুমি ঠিক আছো? আরে এই ফোনটাও না। হ্যালো লীলা। এই ফোনটাও এক্ষুনি কাটার ছিল। হে ভগবান, প্লিজ হেল্প মি। আমাকে আমার বাড়িতে ঠিক মতো পৌঁছে দাও প্লিজ। হ্যালো, সিআইডি ব্যুরো। হ্যালো ম্যাম। ম্যাম প্লিজ আমাকে হেল্প করুন। ম্যাম, আমার স্বামী এই মুহূর্তে খুব বড় বিপদের মধ্যে আছে। কি স্যার, কি হয়েছে নাকি ওনার? ম্যাম, ওর প্রাণ সংশয় হয়েছে, কেউ ওকে মারতে চায়। ম্যাম প্লিজ ওনাকে বাঁচিয়ে নিন ম্যাম, প্লিজ। উনি কি এখন আপনার সঙ্গেই আছেন? না ম্যাম, ম্যাম এই মুহূর্তে উনি ওনার গাড়িতে আছেন, ওই সার্ভিস স্ট্যান্ড রোডের পাশে পুরনো যে পোস্ট অফিস আছে ওখানে। আচ্ছা শুনুন ম্যাম, দেখুন আমাদের দুজন অফিসার ওই এরিয়াতেই আছে। আপনি আপনার গাড়ির ডিটেলসটা বলুন। হোয়াইট ব্যাস্টার আছে আর গাড়ির নাম্বার হলো 2536। ম্যাম ওনাকে আপনি বাঁচিয়ে তো নেবেন ম্যাম। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের কিচ্ছু হবে না। ওকে রবি, অভিজিৎকে ফোন করো আর ওকে গাড়ির ডিটেলসটা দিয়ে দাও। ওকে বলো যে ব্যাপারটা আর্জেন্ট।
একটাই, ও গাড়ি এইভাবে কেন চালাচ্ছে? এ তো অ্যাক্সিডেন্ট করে দেবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। কার সঙ্গে এই কথা বলছে? গাড়িতে তো কেউই নেই। আরে বিনীত, কার সঙ্গে কথা বলছো? গাড়িতে তো কেউ নেই। হয়ে গেছে তোমরা, তোমরা দেখতে পাচ্ছ না এতগুলো লোক আমাকে ডাকছে? করছে কি? আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই পাগল না। হয়ে গেছে মনে হচ্ছে। মিনিট, বিনীত, বিনীত, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িটা থামাও বলছি। আঙ্কেল, আমার সাথে খেলো না, খুব মজা হবে। মিনিট, গাড়ি থামাও, সাইডে দাঁড় করাও। দাঁড়িয়ে যাও। মিনিট, মিনিট, বিনীত। ও নো, এ তো মারা গেছে। স্মেল আসছে। মদ। ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু ও গাড়িতে কথা বলছিল কার সাথে? মদের নেশায় ভুলভাল বকছিল। মদ খেলে তো এটাই হয়, অ্যাক্সিডেন্ট। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন না যে বিনীতের কিচ্ছু হবে না, তো এটা কি হয়ে গেল? দেখুন ম্যাডাম, যদি ওনার অন্য কোনো দের হাত থেকে প্রাণ সংশয় থাকতো, আমরা ওনাকে নিশ্চয়ই বাঁচাতাম। কিন্তু উনি তো নিজেই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আপনি তো জানেন এটা কতটা ডেঞ্জারাস। না, ওনার প্রাণ ওনার নিজের জন্য যায়নি, বরং তাদের জন্য গেছে যারাও এতদিন ধরে ওকে বিরক্ত করছিল। কারা? সকাল সন্ধে ঘুমিয়ে জেগে সব সময় ওকে বিরক্ত করত। উনি এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলেন যে উনি নিজের বিজনেসেও পুরোপুরি নজর দিতে পারছিলেন না। কোন লোকের কথা বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন। ম্যাম, বিনীতের মৃত্যু আমাদের সামনে হয়েছে, আর ওই সময় ও ছাড়া গাড়িতে কেউ ছিল না। তাহলে ওর মৃত্যুর দোষ আপনি অন্য কারোর ঘাড়ে চাপাচ্ছেন কেন? কারণ ওনার খুন হয়েছে, মার্ডার, এটা মার্ডার। মার্ডার হয়েছে? আপনি কি জানেন কারা করেছে এটা? আত্মারা। হতে পারে আপনারা ওই আত্মাটাকে দেখতে পাননি, কিন্তু বিনীত ওদের পরিষ্কারভাবে দেখতে পেত। সিআইডিরা আত্মা টাত্মায় বিশ্বাস করে না। আপনিও মানতেন স্যার, যদি আপনি 2 সপ্তাহ আগের ঘটনাটা দেখে থাকতেন। লীলা ওঠো, ওঠো লীলা, লীলা ওঠো। বিনীত, 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 কি হয়েছে বিনীত? ওই দেখো, আলমারির ওপরে। কি আছে ওখানে বিনীত? লীলা, আলমারির উপরে কেউ আমাকে দেখছে, আমাকে শুতে দিচ্ছে না। বিনীত, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি না নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। চলো শোবে চলো। আমি কোনো স্বপ্ন দেখিনি, ওই দেখো এখনো দেখছে আমাকে। তুমি কেন দেখতে পাচ্ছ না? বিনীত, ওখানে কিচ্ছু নেই, তোমার শরীর ঠিক নেই বিনীত। চলো তুমি এসে শুয়ে পড়ো, চলো। কিচ্ছু নেই বিনীত, তুমি না খারাপ স্বপ্ন দেখেছো, তার জন্য এরকম হচ্ছে। সরি সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 1 মিনিট। আর এই বিনীত কি কারণে ক্ষমা চাইছিল? এটা তো আমিও জানি না স্যার। বিনীত কাজ কি করতো? স্যার ওনার কোম্পানি হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতো। আপনি শিওর যে ওই বিনীতকে খুন আত্মাই করেছে? স্যার আমার আগে তো এটা মনে হয়নি, কারণ না তো আমি কোনোদিন কোনো আত্মা দেখেছি,
আর না কোনোদিন কোনো আওয়াজ শুনেছি। কিন্তু পরে পরে আবার বিনীতের কথাই বিশ্বাস হতে লাগলো, সেও সত্যি কথা বলছে। হ্যাঁ বস, এর মৃত্যুর একটাই কারণ চোখে পড়ছে, এর মাথার ওপর লাগা আঘাতটা, যেটা অ্যাক্সিডেন্টের কারণে লেগেছে। ঠিক তো ডক্টর সালুকে? আর কোনো কারণ নেই তো? হ্যাঁ, দয়া, ভিসেরা স্যাম্পলকে চেক করা এখনো বাকি আছে, কিন্তু প্রাইমা ফেসি তো এটাই বলছে মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট। আর বস, এর রক্তের মধ্যে আমি অ্যালকোহল অনেকটা বেশি মাত্রায় পেয়েছি। ও, আমার মনে হচ্ছে সেই কারণেই ওর হ্যালুসিনেশন শুরু হয়, আরো ধাক্কা মেরে দেয়। তার মানে হলো এটা কোনো খুনের ব্যাপার নয়? আমরা চাইলেই ওদের বডিটা ফেরত দিয়ে দিতে পারি। যদি কোনো ডাউট থাকে সেটা ভিসেরা স্যাম্পল থেকে জানা যেতে পারে। কি জানি স্যার, আমার কেমন যেন মনে হচ্ছে যে এই কেস অতটা সোজা নয়। কারণ আমরা যখন লীলাকে জিজ্ঞাসা করলাম যে এই বিনীত কার কাছে ক্ষমা চাইছিল, তখন কথাটা এড়িয়ে গেল। আমরাও কি শেষকৃত্যে যাব নাকি? ওখানে আত্মীয়রাও থাকবে, বন্ধুরাও থাকবে, অনেকেই থাকবে। যদি কিছু জানতে পারা যায়। যাও, নিশ্চয়ই যাবে ফিউরালে। ঠিকই হয়েছে, মরে গেছে। খারাপ লোকেদের সাথে এটাই হওয়া উচিত। তুমি একদম ঠিক বলেছো, এই ধরনের লোকের এরকমই মৃত্যু হওয়া উচিত। ব্যাস, আর ওই দিনটার অপেক্ষা করছি যেদিন ওই দুজনেরও চিতা জ্বলতে দেখব। ওই দিন আমি তোমাদের দুজনকে অনেক বড় পার্টি দেবো। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, এখানে একটা শোক পালন করার জায়গায় উৎসব পালনের কথা বলছো তোমরা? কেন করবো না উৎসব? আরে আসল উৎসব তো সেদিন হবে যেদিন এই দুজনেরও চিতা জ্বলবে। ওরা দুজনে চিতায় উঠুক কি না উঠুক, তুমি সিআইডি রাতে ঠিকই আসবে। স্যার, আপনারা যদি সিআইডির লোক হন তাহলে অপরাধীদের সাহায্য করার বদলে আমাদেরকে ন্যায় বিচার দেওয়া উচিত। এক মিনিট, কি বলতে চাও পরিষ্কার করে বলো। স্যার, আমার নাম পুনিত, আর আমার বাবা পার্পল হসপিটালে ভর্তি ছিল। ভেন্টিলেটরে ছিলেন। ডাক্তারবাবু, নার্স, ডাক্তারবাবু কোথায়? Relax. আমার বাবা মারা যাবে এক্ষুনি। প্লিজ ডাক্তারবাবুকে বলুন। কি হয়েছে? কেন চিৎকার করছেন? চিৎকার করবো না তো কি করবো? আমার বাবা ওখানে মারা যাচ্ছে, আর আপনাদের স্টাফ এখানে বসে মাছি মারছে। আপনি আগে শান্ত হন প্লিজ। আপনি পেশেন্টের কাছে যান, আমি দেখছি। তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ, ম্যাম, একটা ঘটনা ঘটে গেছে। কি সমস্ত হয়েছে? ভেন্টিলেটর এক এক করে বন্ধ হচ্ছে। কি? হ্যাঁ ম্যাডাম, আমাদের দুজন ডাক্তার ম্যানুয়ালি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। ম্যাডাম, সবার সাথে এরকম হওয়াটা ঠিক নয়। যদি ভেন্টিলেটর ঠিক না হয় তাহলে পেশেন্টরা মরে যাবে। আরে আস্তে বলো। আরে এটা হসপিটালের রেপুটেশনের ব্যাপার। এটা যদি পেশেন্টের বাড়ির লোকেরা জানতে পারে না তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। ডক্টর, আপনারা প্লিজ 2 মিনিট সময় দিন, আমরা সলিউশন বার করছি। ম্যাম, এক এক করে সব ভেন্টিলেটর বন্ধ হয়ে যাচ্ছে। তুমি যাও, বাকি ওয়ার্ডসগুলো চেক করো, যাও। ওকে ম্যাম। আরে ওই আমাদের সাপ্লায়ার বিনীতকে ফোন করো না, ওই সব কিছু ব্যবস্থা করে দেবে। প্লিজ টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। ডক্টর মেহেক, হচ্ছে কি এসব? স্যার ভেন্টিলেটর সব বন্ধ হয়ে গেছে স্যার। আপনারা প্লিজ শান্ত হন, আমি কথা বলছি। স্যার, এক এক করে সমস্ত ভেন্টিলেটর বন্ধ হয়ে যাচ্ছে স্যার। কি, এটা কিভাবে হতে পারে? তো কোনো হসপিটালে ফোন করো না, ওখান থেকে আনাও। আরে রাজা, ফোন লাগাও। আর মেহেক, একটা কাজ করো, এখানে যে টেকনিশিয়ান আছে ওকে ডাকো। রাজা, কি হলো তোমার? তুমি কি শুনতে পাচ্ছ না স্যার কি বললেন? আপনারা কি ডিসকাস করে টাইম ওয়েস্ট করছেন? আমার বাবা মারা যাবে ওখানে। আপনি প্লিজ একটু শান্ত হন, আমরা এক্ষুনি যাচ্ছি প্লিজ। ম্যাম, স্যার, ম্যাম, ভেরি ব্যাড নিউজ। দুটো পেশেন্টের জীবন চলে গেছে। 5টা পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। স্যার, আজ আমাদের পরিবারের লোক আমাদের সাথে নেই। এর জন্য দায়ী শুধুমাত্র এই 3 জন লোক, বিনীত, মেহেক আর রাজা। আচ্ছা, এই বিনীত তো ইকুইপমেন্ট সাপ্লাই করতো, তাই না? হ্যাঁ স্যার। আর বাকি দুজন? স্যার, যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন মেহেক ডক্টর ইনচার্জ ছিল, আর রাজা হসপিটালে অ্যাডমিন সামলাতো। আচ্ছা, এনারা দুজনই কি শুধু হসপিটাল থেকে এসেছেন নাকি ওখান থেকে আরো অনেকে এসেছেন? এসছে স্যার, ওই হেড নার্স পরিণীতা, ওই শেখর যে মেনটেন্যান্সে ছিল, আর উনি ডক্টর কেদার, এই হসপিটালের মালিক। ঠিক আছে, এখন শান্ত হয়ে যাও। আমরা এই মামলার গভীরে যাব। যদি তোমার বাবার সঙ্গে কোনো অন্যায় হয় তো ন্যায় বিচার তুমি নিশ্চয়ই পাবে।
এখন বুঝতে পারছি বিনীত ক্ষমা চাইছিল কেন। আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। আর এটাও বুঝতে পারছি যে বিনীতের মৃত্যুতে সবাই এত খুশি কেন। তার মানে বিনীতের মৃত্যুর কারণ যে কেউ হতে পারে। আর বিনীতের পরে খুনির পরের শিকার এই এদের দুজনের মধ্যে কেউ হতে পারে। আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে কেন মরতে দিলে? আমার পিছু নিও না। এরা এরা কোথাকার সঙ্গে বলছে? আমার পিছু নিও না। আরে সেই কাল্পনিক লোকগুলোর সঙ্গে যার সঙ্গে বিনীত কথা বলছিল। চাইলে তুমি আমাকে বাঁচাতে পারতে, কেন মরতে দিলে আমাকে? এবার তুমিও মরার জন্য তৈরি হয়ে যাও। আর এই মহিলারও একই কেস মনে হচ্ছে। ছাড়, ছাড় আমায়, ছাড় আমায়, আগুনের দিকে টানিস না। আমার কোনো দোষ নেই এতে। ছাড়, 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 ছাড় আমায়, ছাড় আমায়, ছাড়, ছাড়, টানিস না আমায় আগুনের দিকে, ছাড়। আরে কি করছো নাকি? কি করছো? এদিকে এসো। আরে তুমি কি করছিলে? হ্যাঁ, আমি একটু ডিস্টার্ব আছি, এতে আপনারা কি করবেন? আমার ডিস্টারবেন্সের সাথে আমায় নিজেকেই লড়তে হবে। তুমি এদিকে এসো, একটু দূরে দাঁড়াও, ওই দিকটায় যাও। তাহলে অনেক লোক আছে যারা বিনীতের মৃত্যু সংবাদ শুনে আনন্দিত। হ্যাঁ হ্যাঁ স্যার। আর এখন ওরা মেহেকার রাজার মৃত্যুর খবর শুনতে চাইছে। রাজা আর মাহাকের ব্যবহারটাও খুব একটা নর্মাল লাগছিল না স্যার, অনেকটা ভয়ে ভয়ে ছিল স্যার, বিনীতের মতো। স্যার, ভিসারের স্যাম্পলের রিপোর্ট চলে এসেছে। গুড। কোনো গন্ডগোল আছে? হ্যাঁ, একজন সাধারণ মানুষের রক্ত যতটা লাল হয়, বিনীতের রক্ত তার থেকে অনেক বেশি লাল ছিল। ও, এখন বুঝতে পারছি যে বিনীত কেন আত্মা দেখতে পেল। কেন স্যার? পুরবী, মানুষের রক্ত যখন সাধারণের থেকে অনেক বেশি লাল হয়, তার মানে এইটা দাঁড়ায় যে ওই মানুষটি অনেক বেশি দীর্ঘ সময় ধরে কার্বন কম্পাউন্ডের সংস্পর্শে ছিল। আর এই কার্বন কম্পাউন্ডের কারণেই ওর হ্যালুসিনেশন হতো ভীষণ ভাবে। তার মানে কেউ জেনে শুনে বিনীতকে ওই কার্বন কম্পাউন্ডের সংস্পর্শে এনেছিল, যার ফলে বিনীতের মানসিক অবস্থা খারাপ হয়ে গেল আর ওর মৃত্যুর কারণও হয়ে গেল। স্যার, খুনি এই কার্বন কম্পাউন্ড পেল কোথায়? এই আমাদের আশেপাশেই সব জায়গায় কার্বন কম্পাউন্ড ছড়িয়ে আছে। মডার্ন জীবনে আমরা যতগুলো মেশিনারি ব্যবহার করছি, ওই সবগুলো, প্রায় সবগুলো কার্বন কম্পাউন্ড ছড়ায়। হ্যাঁ, যে কেউ মেশিনের উপর এরকম কারুকার্য করে এটা করতেই পারে। তার মানে বিনীত গাড়িতে বসার আগে এরকম কোনো কেমিক্যালের সংস্পর্শে এসেছিল, যার জন্য ওর এইসব হ্যালুসিনেশন এইসব হচ্ছিল। স্যার ঠিক কথা বস। গাড়িটার এক্সস্ট সিস্টেমটা চেক করতে হবে। গন্ডগোলটা ওখানেই হয়েছে। সালুঙ্কে স্যার তো ঠিকই বলছিলেন স্যার, এর থেকে তো কেমিক্যাল বেরিয়ে আসছে। একটা কথা তো তাহলে ঠিক পঙ্কজ, ওই আত্মা টাত্মা বলে কিচ্ছু ছিল না। হ্যাঁ। স্যার, তার মানে এখন খুনের নিশানায় দুজন রয়েছে, রাজা আর মেহেক। শ্মশানে রাজার ব্যবহারটা খুব একটা ঠিক ছিল না, এখনো মানসিক অবস্থা ঠিক নয়। আরে স্যার, দরজা তো খোলা। আচ্ছা, খুনি রাজার কাছে পৌঁছে যায়নি তো? এসব কি হচ্ছে? ক্যান্ডেলস, রাজা,
ঠিক আছো? কারা আপনারা? সিআইডি। বিনীতের শেষকৃত্যে দেখা হয়েছিল আমাদের। তুমি আগুনে ঝাঁপাতে যাচ্ছিলে, আমরা তোমাকে আটকেছিলাম, মনে আছে? ঝাঁপ দিতে যাচ্ছিলে, আমরা তোমাকে। এবার আপনাদের আমাকে আটকানোর বা বাঁচানোর কোনো দরকার নেই। যতক্ষণ বিনীতের খুনি ধরা না পড়বে তোমারও প্রাণের সংশয় আছে। আচ্ছা, একদম ঠিকঠাক বলো, ওই 12 জন রোগীর মৃত্যু কি তোমার গাফিলতিতে হয়েছিল? খবরদার বলছি, আমার ওপরে এরকম নোংরা আর মিথ্যা অপবাদ দেবেন না। আমি নির্দোষ, আমার জন্য কেউ মরেনি। শান্ত হও, শান্ত হও। রাজাকে অনেক কষ্টে শান্ত করেছি, ওকে ডাকাবেন না। আপনি কে? আমার নাম শ্লোক। আমি রাজাকে এই খারাপ সময় থেকে বার করে আনবার চেষ্টা করছি। ও, তার মানে আপনি সাইকিয়াট্রিস্ট? সাইকিয়াট্রিস্ট নয়, সাইকি, মিডিয়াম। এই জগৎ আর অন্য জগতের সঙ্গে একটা সেতু ভেবে নাও। অন্য জগৎ? অন্য আবার কোন জগৎ? ওই আত্মাদের জগৎ। যদিও আমরাও একটা মাধ্যম, অপরাধ দুনিয়া থেকে নিয়ে জেলের ভেতর গারদের পেছনে পৌঁছানোর পুল। আপনারা আমাকে জেলে পাঠাবার চেষ্টা করছেন কেন? আমি তো রাজাকে আত্মাদের থেকে বাঁচাবার চেষ্টা করছি। রাজাকে আত্মার থেকে নয়, কেমিক্যাল পয়জন থেকে বাঁচানোর দরকার। আর বন্ধ করো তোমার এই ঢং, বুঝেছো? স্যার, ও কোন দিকে ইঙ্গিত করছে? ওই বুড়ো লোকটার দিকে, যে এসি নিচে দাঁড়িয়ে রয়েছে। ও কার কথা বলছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। মানুন বা না মানুন, এই ঘরের মধ্যে কোনো শক্তিশালী আত্মা আছে যে রাজার ক্ষতি করতে চাইছে। এক্ষুনি জেনে যাবেন। মিটার দিয়ে আত্মা দেখা যাবে? দেখলেন, ওই আত্মাটা এসির পাশেই আছে। আমার ইএমএফ মেশিন মিথ্যে বলবে না। তবে আমাদের ওই মিটার ভুল হতে পারে না, বুঝলে? ফ্রেডি, মনে হচ্ছে রাজারও কার্বন কম্পাউন্ডের অ্যাকশন ওর গাড়ির থেকেই হয়েছে। একটা কাজ করো, এই মিটারটা নিয়ে যাও, ওর গাড়িটা চেক করো। ফ্রেডি। পঙ্কজ, তাহলে বলো, তুমি বিনীতের ফিউরিনালে কি দেখেছো? আমি কাউকে দেখিনি, আমি কিছু দেখিনি। মিথ্যা কথা বলো না। যদি কিছু দেখেই না থাকো তাহলে পালালে কেন? আমি মিথ্যে বলছি না, আমি সত্যি কাউকে দেখিনি। আচ্ছা, হাসপাতালে যে 12 জন মারা গিয়েছিল সেটা কি তোমার গাফিলতির জন্যই হয়েছিল? আমার গাফিলতিতে? দেখুন, আমার দ্বারা যতটা সম্ভব আমি সব চেষ্টা করেছি। আমি ডাক্তার কেদারের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু উনি তো কোনো অ্যাকশনই নিলেন না। তাহলে আমি আর কি করতে পারি? আচ্ছা, তার মানে হলো এটা ডক্টর কেদারের ভুল। ওনার থেকেও তো বেশি দোষ ছিল ওই রাজা। ওর একবার দেখা উচিত ছিল যে ভেন্টিলেটরস গুলো কাজ করছে কি না, ওগুলো সময় মতো সার্ভিসিং হচ্ছে কি না। তাহলে কি দোষী রাজা? রাজা আর বিনীত দুজনেই। বিনীতেরও ভেন্টিলেটর সাপ্লাই করার আগে দেখে নেওয়া উচিত ছিল যে ওগুলো ঠিকঠাক কাজ করছে কি না। কতগুলো জীবন নির্ভর করছিল ওই ভেন্টিলেটরস গুলোর উপরে। মনে হচ্ছে রাজা আর বিনীতের জন্য তোমার মনে অনেক রাগ আছে। বিনীতের মৃত্যুতে নিশ্চয়ই খুশি হয়েছো তুমি? এটা কি বলছেন আপনি? একদমই না। আমি একজন ডক্টর, আর আমার কাজ হলো একজন পেশেন্টের জীবন বাঁচানো। কারণ মৃত্যুতে আমি কি করে খুশি হব? আবার এসে গেছে, আবার এসে গেছে। কিন্তু কিন্তু এখানে তো কেউই নেই। আরে এখানে কেউই নেই। দেখো, তুমি ভয় পেও না। যত
গাড়ির এসিতে তো কার্বন কম্পাউন্ড নেই। বাড়ির ভেতরে গিয়ে দেখা যাক, চল। হ্যাঁ পূরবী, মেহেকের বাড়িতে কোনো কেমিক্যাল পাওয়া যায়নি? ঠিক আছে, যতক্ষণ ওই খুনি ধরা না পড়ে ততক্ষণ তুমি ওর সঙ্গেই থাকো, ঠিক আছে? স্যার, হ্যাঁ, কার্বন কম্পাউন্ড এখানে কোথাও নেই। কোথাও কোনো কেমিক্যাল পাওয়া যাবে না। বিজ্ঞানের জগৎ আর কেমিক্যালের জগতের বাইরেও আর একটা জগৎ আছে, মানুন অথবা না মানুন। চুপ, মুখ বন্ধ। যতক্ষণ বলতে না বলবো মুখ খুলবে না। রাজাবাবু, আপনার ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি এখানে। যতক্ষণ না ওই খুনি ধরা পড়বে সিআইডি আপনার সঙ্গেই আছে। আমার সিআইডির দরকার নেই, ইনি রয়েছেন না আমার সুরক্ষা করার জন্য। আরে এটা কিভাবে সম্ভব? না রাজার বাড়িতে কেমিক্যাল পাওয়া গেছে আর না মেহেকের বাড়িতে পাওয়া গেছে, এটা কি করে সম্ভব? স্যার, আমরা রাজার বাড়িটাকে ভালো করে চেক করেছি, এক একটা কোণা দেখেছি, ওই গাড়িটাও চেক করেছি, কোথাও কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু দয়া, যদি কোনো কেমিক্যাল ব্যবহারই না হয়ে থাকে তাহলে রাজা আর মেহেকের হ্যালুজুলেশন হলো কি করে? কোনো তো একটা কারণ থাকবে। আর স্যার, যেভাবে বেনিতের কারের এসিতে কেমিক্যালের ব্যবহার করা হয়েছে, এটা কোনো আনপ্রফেশনাল কেউ করেছে বলে আমার মনে হয় না। একটা কাজ করা যাক, যারা মারা গেছে তাদের বাড়িতে দেখো, হয়তো কেউ থাকতে পারে যে কেমিক্যালের বিষয়ে খুব ভালো করে জানে, বা কেউ কেমিক্যালের এক্সপার্ট। আর হ্যাঁ, হসপিটালের ওই স্টাফকে ডাকো। চিফ নার্স যে আছে না, হেড নার্স পরিণীতা, আর হেড টেকনিশিয়ান শেখর, আর মালিক কেদার, তিনজনকেই ডাকো। স্যার, দেখা যাক। তোমার নাম শেখর, তাই তো? ইয়েস স্যার। হসপিটালের হেড মেকানিক, মেইন টেকনিশিয়ান। তার মানে হসপিটালে যদি কোনো মেশিনে প্রবলেম হলে সবার প্রথমে তোমার কাছে খবর আসে। হ্যাঁ স্যার, ঠিক। তাহলে হসপিটালের ভেন্টিলেটর খারাপ ছিল সেটা তুমি জানতে না? স্যার, প্রথম থেকেই জানতাম। তাহলে কেন কিছু করনি? কাউকে কিছু বলনি কেন? হ্যাঁ স্যার, এতে আমার কোনো দোষ নেই। তাহলে কার ভুল ছিল? স্যার, আমি প্রথমেই মেহেককে ভেন্টিলেটরের ব্যাপারে বলেছিলাম যে ভেন্টিলেটরসে প্রবলেম আছে আর যে কোনো সময় খারাপ হতে পারে। এটা তুমি ভেন্টিলেটর বন্ধ হওয়ার আগেই জানিয়েছিলে? ইয়েস স্যার, এক সপ্তাহ আগে। ম্যাম, আমি আপনাকে একটা নোটিশ পাঠিয়েছিলাম, ওয়ার্ডের ভেন্টিলেটরগুলো ঠিকমতো কাজ করছে না। ও, আমি তোমার চিঠিটা পড়েছি শেখর, তুমি টেনশন নিও না, আমি কিছু একটা করছি। কিন্তু ম্যাম, ব্যাপারটা খুব আর্জেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ডক্টর মেহেক, ইয়েস ম্যাম আপনাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে এক্ষুনি ডেকেছে। ও হ্যাঁ, আসছি। ডোন্ট Okay, ওয়ারি ma'am. শেখর, আমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেব, পাক্কা। কিন্তু স্যার, উনি আমার কথাটা সিরিয়াসলি নিলেন না। হ্যাঁ, মেহেক ভেন্টিলেটরস খারাপ হওয়ার সময় পেশেন্টদের বাঁচানোর খুব চেষ্টা করেছিল, কিন্তু রাজা স্যার এত ঘাবড়ে গেলেন যে কিছু করতেই পারলেন না। শেখর বাবু, তুমি কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে সেটা তো আমরা জেনেই নেব। স্যার, মেহেকের কোনো ভুল ছিল না। ও ভেন্টিলেটর খারাপ হওয়ার কথা আমাকে প্রথমেই বলে দিয়েছিল। তারপর আপনি কি করলেন? স্যার, আমি হসপিটালের অ্যাডমিন হেডকে বলে দিয়েছিলাম, রাজাকে, কারণ হসপিটালের যতগুলো মেশিন আছে সেগুলো দেখাশোনার দায়িত্ব অ্যাডমিন হেডেরই। তাহলে এই সমস্ত কিছু আপনি রাজাকে বললেন আর আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। আপনি তো এই হসপিটালের মালিক, তাই না? তাহলে এভাবে দায়িত্ব শেষ হয়ে যায় কি করে আপনার? স্যার, আমি আমার দায়িত্ব পালন করেছি, সেই জন্য তো আমি নিজে গিয়েছিলাম রাজার কেবিনে। রাজা। হ্যাঁ স্যার। এসব কি করছো? আরে এগুলো দরকারি নয়। এতগুলো রোগীর শ্বাস প্রশ্বাস ভেন্টিলেটরের সাহায্যেই চলছে, আর তুমি এখানে বসে আছো। আরে কিছু করো। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি সাপ্লাইয়ের সাথে কথা বলে ভেন্টিলেটর চেঞ্জ করে দিচ্ছি। প্লিজ প্লিজ তাড়াতাড়ি করো। স্যার, আমি বুঝতে পারছি না যে ও ভেন্টিলেটর কেন পাল্টালো না। আমি অবাক হচ্ছি স্যার যে কেউ কেদারবাবুর দিকে আঙুল তুলছেন না। সবাই রাজা, বিনীত আর মেহেকের পিছনে পড়ে আছে। সেটাই মেহেকের তো, পিছনে পড়ে হসপিটালের মালিক না কেদার বাবু? তাহলে এই সমস্ত কিছুর দায়ভারও কেদার বাবু আপনার। কিন্তু স্যার, এবার আমি নিজে গিয়ে তো ঠিক করতে পারি না ভেন্টিলেটর। স্যার, আমার কাজ হলো কনসার্ন ডিপার্টমেন্টকে ইনফর্ম করা।
আর আমি সেটা করে দিয়েছিলাম। বরং আমি বিনীতের সঙ্গে নিজে কথা বলেছিলাম। আমি ওকে বলে দিয়েছিলাম যে যদি এগুলো রিপেয়ার করা যায় তো রিপেয়ার করুক, নাহলে চেঞ্জ করে দিক। কিন্তু ও কোনো অ্যাকশনই নিল না। এ কোনো অ্যাকশন নেয়নি, সে কোনো অ্যাকশন নেয়নি, আপনি কি অ্যাকশন নিয়েছিলেন? আর দোষ দিচ্ছেন বিনীতকে, যে কিনা মারা গেছে, বা রাজার, যে উত্তর দেওয়ার পরিস্থিতিতে নেই। স্যার, যেটা সত্যি ছিল ওটা আমি আপনাদের বলে দিলাম। সেটা এবার মানবেন কি মানবেন না স্যার, আপনাদের ব্যাপার। পরিণীতা স্যার। হসপিটালের হেড নার্স, তাহলে তুমি হসপিটালের ব্যাপারে নিশ্চয়ই সবকিছু জানো। হ্যাঁ স্যার। তাহলে এবার সত্যি করে বলো, এই যা কিছু হয়েছে কার গাফিলতির কারণে হয়েছে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, বলছি। আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করো না রাজা। আর হ্যাঁ, যদি মেশিনে কোনো ফিজিক্যাল ড্যামেজ থাকে তাহলে সেটা ওয়ারেন্টিতে আসে না। যদি তোমার নতুন ভেন্টিলেটর চাই তাহলে তোমাকে পুরো কস্ট পে করতে হবে, বুঝেছো? আমি তোমার থেকে বাজে লোক আজ অব্দি আমার জীবনে দেখিনি। এবার থেকে না তো আমাদের হসপিটাল তোমার থেকে কিছু কিনবে, না তো শহরের আর কোনো হসপিটাল। শোনো, এসব হুমকি অন্য কাউকে দেবে। তুমি জানো না আমি কে, যা করার করে নাও। এই যা কিছুই হয়েছে এই রাজা আর বিনীতের ঝগড়ার কারণেই হয়েছে। দুজনের ঝগড়াতে স্যার এতগুলো লোকের প্রাণ চলে গেল। তবে নতুন ভেন্টিলেটরের ব্যবস্থা রাজার করা উচিত ছিল। স্যার, এই রোগীদের পরিবারের মধ্যে 3 জন এমন আছে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা, 3 জন? তাহলে ওদের ঠিকুজি কুষ্টি বের করো, দেখি কি আছে। হ্যালো, এসিপি প্রদ্যুমান। হোয়াট? ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। কি হয়েছে স্যার? রাজা মারা গেছে। দয়া, এর মৃত্যু তো মাথায় চোট লাগার কারণেই হয়েছে। মনে হচ্ছে ছাদ থেকে লাফ দিয়েছে। হতে পারে হ্যালুসিনেশন এত জোরে হয়ে গেছে যে ঘাবড়ে গিয়ে রাজা উপর থেকে ঝাঁপ মেরে দিয়েছে। আর তুমি খেয়াল রাখছিলে না এর? এই খেয়াল রেখেছো তুমি? হ্যাঁ স্যার, রাজা তো একদম শান্ত হয়ে শুয়ে পড়েছিল। আমি কি করে জানবো যে হঠাৎ করে উঠে পড়বে আর আত্মহত্যা করে ফেলবে? যখন এটা হয়েছিল তুমি কোথায় ছিলে? হ্যাঁ স্যার, আমি অন্য ঘরে শুয়েছিলাম। তখনই আমি রাজার জোরে জোরে চিৎকার শুনলাম। আমি এই আত্মাদের সহ্য করতে পারছি না, আমার নিস্তার চাই, মুক্তি চাই। আর যতক্ষণ আমি ওর কাছে পৌঁছবো ততক্ষণ ও ছাদ থেকে পড়ে গেছে। বাহ, কি অদ্ভুত ব্যাপার! রাজাকে একলা রেখে তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, আমি তো মনস্থির করেই ছিলাম ঘুমোবো না। কি জানে কিভাবে ঘুমিয়ে পড়লাম। নিশ্চয়ই আমাকে ওই আত্মাগুলোই ঘুম পাড়িয়ে দিয়েছিল। আপনি আপনি এটা দেখুন স্যার, মিটারের রিডিং কত বেড়ে গেছে। আমারও কিন্তু একটু ক্লান্তি ভাব লাগছে স্যার। আর দ্বিতীয়বার যদি আমাকে এই মিটার দেখিয়ে দিস না তাহলে মনে রাখিস। দয়া, 1 মিনিট ভাই, একটু মিটারটা দেখি। এই নিন। এই মিটারটা আমি রাখছি। হ্যাঁ, আমি ফেরত দিয়ে দেবো পরে। ঠিক আছে স্যার, কিন্তু দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। বরং এখন তুমি বাড়ি গিয়ে একটু আরাম করো। ক্লান্ত হয়ে গেছে, একটু দুর্বলও লাগছে। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক মতো ঘুমও হয়নি। যাও যাও, আরাম করো। এটা কি ডক্টর সালুকে? ওকে যেতে দিলেন আর এই মিটারটা রেখে দিলেন? দয়া, এই যে মিটারটা না, এটা খুব কাজের জিনিস। এই ঘরটা চেক করছি। হ্যাঁ ডক্টর, নেই। ওপরে যাওয়া যাক। আরে সালুঙ্কে স্যার, সাবধানে! এই নিডলটা তো একেবারে জঙ্গলি ঘোড়ার মতো দৌড়চ্ছে। মাই গড, আমরা এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারি না দয়া। আমাদের প্রোটেক্টিভ পোশাক পরতে হবে। প্রোটেক্টিভ গিয়ার্স? ওটা কি কারণে ডক্টর? আরে দয়া, আমাদের সুরক্ষার জন্য। এই দেখো,
সবচেয়ে বেশি মিটার রিডিং এখানেই পাওয়া যাচ্ছে, এই এসিটার নিচে। মানে স্যার ওই পঙ্কজ, খবরদার খবরদার যদি আত্মার নাম নিয়েছো। স্যার এই মিটারটা কোন দিকে ইঙ্গিত করছে? বলছি বাইরে চলো, বাইরে চলো। দেখেছো দয়া, এটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করে এটা। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এগুলো তো আজকাল সব ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের মধ্যে হয় ডক্টর, টিভি, ফ্রিজ, একদম ঠিক দয়া, কিন্তু ওই অ্যাপ্লায়েন্স গুলোর ইএমএফ হিডেন থাকে, লুকোনো থাকে, যাতে মানুষের উপর খারাপ প্রভাব না পড়ে। কি খারাপ প্রভাব? এইটার কারণে লোকেদের নশিয়া হতে পারে, ঘুম না হতে পারে, মন খারাপ হতে পারে, আর যদি অনেকক্ষণের সংস্পর্শে থাকে তাহলে হ্যালুসিনেশন হওয়াটা কোনো বড় কথা নয়। ও, তার মানে রাজার এই হ্যালুসিনেশন কোনো কেমিক্যালের জন্য হয়নি, নিজের ঘরের ইলেকট্রনিক জিনিসপত্রের জন্যই হয়েছে, কারণ ওগুলোর ইএমএফ ঢাকা ছিল না। একদম। তার মানে কেউ জেনে বুঝে এগুলোকে গন্ডগোল করে দিয়েছে। হতে পারে দয়া, এমনিতেই রাজা মনে মনে খুব কষ্ট পাচ্ছিল, খুব দুঃখ পেয়েছিল রোগীদেরকে বাঁচাতে পারেনি বলে, সেই জন্য হ্যালুসিনেশন ওর কাছে আফসোসের রূপে ধরা দিয়েছিল। হতে পারে এই অনুতাপের জন্য বিনীতেরও মৃত্যু হয়েছে। একদম ঠিক। আর ওই অশোক, ওরও দুর্বলতা সেই জন্যই মনে হচ্ছিল, যেহেতু ও এই ইএমএফ এর সংস্পর্শে অনেকক্ষণ ছিল। এখানে ওই কার্বন কম্পাউন্ড পাওয়া যায়নি বাড়িতে। এটা কি করে দেয়? কারণ এখানে তো ইএমএফ এর ব্যবহার হচ্ছিল, আর সবচেয়ে বেশি রিডিং উঠছিল বেডরুমে এসির কাছে। তার মানে বেডরুমের এসিতে কোনো কারুকাজ করা হয়েছে। তাহলে তো মেহকের বাড়িতে ওই ইএমএফ হনো। আমার তাড়াতাড়ি পূরবীকে ইনফর্ম করতে হবে। আমাকে একবার মেরে শান্তি হয়নি তোমার? আমাকে আবার মারতে এসেছো? তুমি? আমি তোমাকে সেলফ ডিফেন্সে মেরেছিলাম, আর তাছাড়া তুমি একজন অপরাধী। অপরাধীদের কি পরিবার থাকে না? তোমার জন্য আমার মেয়ে অনাথ হয়ে গেছে, আর এই রক্ত দেখছো, সব তোমার জন্য। আমি আর তোমাকে ছাড়বো না। দেখো, আমার কাছে আসবে না, আমি কিন্তু মেরে দেবো। আমি তোমাকে ছাড়বো না। আমার কাছে আসবে না, আমি কিন্তু বলছি মেরে দেবো। আমি বলছি আমার কাছে আসবে না, আমি মেরে। পূরবী, কি করছো তুমি? ছাড়ো এটা। স্যার, ওই যে ওই লোকটা। কি? স্যার এখানে। স্যার ওনাকে ধরুন, উনি আমাকে মারতে চান। এক মিনিট, আগে এখান থেকে বাইরে চলুন। তাড়াতাড়ি চলো, প্লিজ তাড়াতাড়ি, প্লিজ তাড়াতাড়ি, ফাস্ট। এই হলো সেই তিনজন যাদের সম্পর্ক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে আছে, সুহাস, দীপক আর কিশোর। খুনি এদের মধ্যে যে কেউ হতে পারে। না অভিজিৎ, কারের এসিতে কেমিক্যাল ফিক্স করাটা অন্য ব্যাপার, আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে এত চাতুর্যের সঙ্গে ব্যবহার করাটা অন্য কথা। আমার মনে হচ্ছে ও এমন একজন লোক যার সায়েন্সে, মেডিকেল সায়েন্সের উপর খুব ভালো দখল আছে, হয়তো কোনো ডক্টর অথবা সায়েন্টিস্ট। যেই করুক, সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ভালো মতন ব্যবহার করেছে, যাতে মেহেক আর রাজা ওরা দুজনেই যাতে ইএমএফ এর সংস্পর্শে থাকে। হতে পারে হসপিটালে ওরা দুজন নিজেদের কাজ করছিল, তখনও এই ইএমএফ ওখানে উপস্থিত ছিল। তাহলে স্যার হতে পারে হসপিটালের কোনো মেশিনের সাথেও গন্ডগোল করা হয়েছে। নিশ্চয়ই দয়া, নিশ্চয়ই। আর এটা ওই করেছে, হসপিটালের ভেতরেরই কেউ। তাহলে এই হলো সেই জায়গা যেখানে মেহেক আর রাজা বসতো। হ্যাঁ স্যার। আর কে কে যাওয়া আসা করতো এখানে? স্যার শুধু স্টাফেদেরই ভেতরে যাওয়ার পারমিশন ছিল, তাও যদি কোনো কাজ থাকতো তাহলে। মানে বাইরের কেউ এখানে ঢুকতেই পারতো না। না স্যার, এমনকি রুগীদেরও এখানে ভেতরে আসার অনুমতি ছিল না। তার মানে তো এটা বোঝা গেল যে স্টাফেদের মধ্যেই কেউ, মানে আপনাদের মধ্যেই কেউ একজন খুনি। এ আপনি কিভাবে বলতে পারেন? এটা আমরা বলছি না, এটা এই ইএমএফ মেশিনটাই আমাদের সবকিছু বলে দিয়েছে। আর এই ইএমএফ মেশিনের হিসাবে এই এসির সাথে কোনো গন্ডগোল করা হয়েছে।
তার মানে রাজা আর মেহেককে মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বেচারা রাজা মারা গেছে। এসির সাথে গন্ডগোল? কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই কথাটা এই রুমে থাকা শুধুমাত্র সেই বুঝতে পারবে যে নিজেই খুনি। আর ও আজ এখানে প্রোটেক্টিভ গিয়ার পরে এসছে, যাতে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিতে তার কোনো ক্ষতি না হয়, তাই তো? কি কে সে? এদিকে এসো। ফ্যাশন সেন্স তো তোমার খুব ভালো, শেখর। জামা কাপড়ের ভেতরে এই সুরক্ষা কবচ। দেখো, তোমার সমস্ত প্ল্যান আমরা জেনে ফেলেছি, তোমার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। তুমি এখানকার এমন একজন টেকনিশিয়ান যে এসির সঙ্গে কোনো গন্ডগোল করতে পারে। এখন তাড়াতাড়ি বলো, কেন করেছো তুমি এসব? আমি করেছি এসব। আর কি ভুল করেছি আমি যদি মেহেক, বিনীতা, রাজার ওপর অভিযোগ লাগিয়েছি তো? এদের জন্য 12টা পেশেন্টের মৃত্যু হয়েছে, যেটা আমি দেখতে পারিনি। তারপর আমি ভাবলাম যে এদের এরকমই মৃত্যু দেওয়ার প্রয়োজন আছে, যেভাবে 12টা পেশেন্ট মারা গেছে। সেই জন্য আমি এমএফ আর কার্বন কম্পাউন্ডের বিষ ব্যবহার করেছি ওদের মারার জন্যে, যাতে এদেরকে এমন মৃত্যু দিতে পারি, মৃত্যু নয়, একটা ভয়ঙ্কর মৃত্যু। আর এটাই আমার ন্যায় বিচার। শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আইনের আছে, অন্য কারো নয়, বুঝেছো? তুমি জানতে যে এই কেমিক্যাল ব্যবহার করলে ওদের হ্যালুসিনেশন হবে, ওই মারা যাওয়া রোগীগুলো ওরা সামনে দেখতে পাবে, যার জন্য ও পাগল হয়ে যাবে, তাই তো? কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি। যেরকম মৃত্যু আমি চেয়েছিলাম দিতে, সেরকমই মৃত্যু বিনীতার রাজাকে আমি দিয়েছি। কিন্তু দুঃখের ব্যাপার, মেহেককে আপনারা শেষ মুহূর্তে বাঁচিয়ে নিলেন। সফল তো তুমি তখন হতে যদি তুমি কোনো অপরাধ না করে ওদেরকে শাস্তি দিতে। তোমার আর ওদের মধ্যে কি পার্থক্য রইল? এখন তুমিও একজন খুনি, তবে তুমি কি শাস্তি পাবে সেটা এখন আদালত ঠিক করবে।